আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি সিনিয়র নেতা হাবিবুর রহমান হাবিব উনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা শেখ পরিবার সেভ এক্সিট পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টারা সেভ এক্সিট পাবেন বলে আমার মনে হয় না। কারণ এর আগে যত রাষ্ট্রনায়ক হয়েছেন তারা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরম ব্যক্তিগত সুযোগ সুবিধা গ্রহণ করেননি। তিনি স্বৈরশাসক এরশাদের উদ্ধৃতি দিয়েও বলেন, তিনি ম্যানপাওয়ারের ব্যবসা খুলে বসেননি, তিনি গ্রামে ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় খুলে বসেননি, তিনি 666 কোটি টাকা মাফ করাই নেননি। এরকম আরও অনেক কথাই তিনি বলেছেন এবং তিনি বলছেন যে তিনি একেবার সবসময় যুদ্ধ অবস্থার কথা বলেছেন বা যুদ্ধের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছেন। এটা তিনি ইচ্ছা করেই করছেন, কেননা তিনি যখন ক্ষমতায় বসেন তখন তিনি বলে ফেলেন যে আমাকে ছাত্রছাত্রীরাই ক্ষমতায় বসিয়েছে, অথচ আন্দোলনে কি সমস্ত রাজনৈতিক দল মাঠে ছিল। পরবর্তীতে তিনি দেখেন যখনই এই ছাত্ররা রাজনৈতিক দল করতে চায়নি, তিনি জোর করে ঠেলে ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল তৈরি করে ছাত্রদের জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। কারণ আপনারা ছাত্রদের বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখছেন, তাদেরকে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সম্মানটা সকলে দিচ্ছিল, আর তারা সারা জীবন মানুষের মনের মণিকোঠায় থাকতো যদি রাজনৈতিক দলগুলো না করতো, তারা যদি পড়াশোনা করে চাকরি বাকরির জন্য কাজ করত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে তাদেরকে দিয়ে জোর করে ঠেলে রাজনৈতিক দল করে বন্ধ করে ফেলেছে। তারপরে তিনি জাপানে যে প্রকাশ্যে বিএনপিকে দোষালেন যে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, অথচ ইতিমধ্যে 26টি দলের মধ্যে 23টি দল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং উনি আরও কথা বললেন যে লন্ডনে যে নাকি তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হওয়ার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা এখন ক্ষীণ হয়ে গিয়েছে। কারণ তিনি যদি এপ্রিলে নির্বাচনের কথা না বলতেন তাহলে হয়তো বা হতো। কারণ তারেক রহমান এখন যদি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেন তাহলে উনি কি বলবেন? হ্যাঁ, উনি যদি মনে করেন যে আমি বলেছি তাই কি যে আমরা আবার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে দেবো, সেই সত্ত্বে হয়তো বা তারেক রহমানের সাথে তার একটা সাক্ষাৎ হতে পারে, তাই না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আপনারা দেখছেন যে তিনি কিভাবে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের সাথে না করেই নিয়ে নিচ্ছে। যেমন মুক্তিযোদ্ধা কে, মুক্তিযোদ্ধা কারা, এই বিষয়গুলো ক্রুশিয়াল বিষয়গুলোতে ওনার হাত দেওয়ার কিসের দরকার ছিল, বা ওনার এসব নিয়ে মাথা ব্যথা করার কী দরকার ছিল। আবার শুনছি উনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা যারা তাদেরকে বাদ দেবেন। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনলাম 90,000 নাকি ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে উনি আবার বাদ দেবেন। এমন করে উনি অল্প সময় উইদিনে শর্ট টাইম উনি কীভাবে, আমরা মাঝে দেখেছি যে মুক্তিযোদ্ধা আসল মুক্তিযোদ্ধা শনাক্ত করার জন্য আমার নিজেরই চাচা, তার সমস্ত কাগজপত্র লিগাল কাগজপত্র আছেন, সে বছরের পর বছর আওয়ামী সরকারের আমলে পুরো টার্ম ধরে তিনি চেষ্টা করেছেন। তো এবং তিনি যতবার সাক্ষাৎকার হয়েছে, যতবার উপরের লেভেল থেকে লোক এসেছে, তা ওনার কাগজপত্র দেখে থান্ডার হয়ে গেছে। যারা মুক্তিযোদ্ধা এরকম অথেন্টিক কাগজপত্র নট এ সিঙ্গেল তেমন কোনো ব্যক্তির কাছে নেই, আপনার কাছে যতটা, কিন্তু আপনি বাদ পড়ে গেছেন। আমি সেই সময় ট্রাকের হেল্পারি করার জন্য চলে গিয়েছিলাম, এই জন্য আমি পরে আর ওইসব জমা দেওয়া হয়নি, খোঁজখবরও নেওয়া হয়নি। সেই ব্যক্তি অবশ্য উনি মারা গিয়েছেন, রিয়েল মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তিনি পর্যন্ত মুক্তিযোদ্ধা হতে পারেননি আওয়ামী লীগের পিরিয়ডের সময়ে, অথচ ওনারা ওই দিনে শর্ট টাইম এসে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে কীভাবে শনাক্ত করে তাদেরকে বাদ দেওয়ার, এই যে এই কাজগুলো করে ওনারা বিতর্ক সৃষ্টি করে দেশে একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি করেছেন। আর এই যুদ্ধ অবস্থা সৃষ্টি করার কারণে উনি হয়তোবা এদেশ থেকে আর বের হয়ে যেতে পারবেন না।
এই ধরনের মন্তব্য কি করেছে আপনার বিএনপির সিনিয়র নেতা। এবং তিনি আরও বলেন যে ওনার বাংলাদেশের জন্য কোনো ভূমিকা কোনো সময় ছিল না। উনি বাংলাদেশের জনগণের জন্য কী কাজ করেছেন। এই যে আইলা সিডর আসলো, তখন উনার কি অনুদান ছিল, উনার কি কর্মসূচি ছিল, উনি দেশের জন্য তখন কি কাজ করেছেন। উনি নিজের স্বার্থ ব্যতীত অন্য কারো স্বার্থে কাজ করেন নাই, অন্য কারো স্বার্থে উনি কাজ ভবিষ্যতেও করবেন বলে আমাদের মনে হয় না। এই সব কিছু বলেই বলছে উনি যা শুরু করেছেন, ওরা পরিবারতন্ত্র, উনি পরিবারতন্ত্র বিরুদ্ধে কথা বলেন, অথচ উনি যেভাবে সুযোগ সুবিধা ওনার পরিবারের ভাইপো, ভাইঝি সহ আপনজনকে বা ওনার কাছের লোকদেরকে, ওনার প্রতিষ্ঠানে চাকরি করা লোকদেরকে, এনজিও লোকদেরকে, তারপরে ওনার মানে ভালোবাসার লোকদেরকে কিভাবে বিদেশ থেকে নিয়ে এসে এদেশে কাজ করাচ্ছে। তারা বিদেশে হালুয়া রুটি খাইছে, না ছিল কোনো আন্দোলন সংগ্রামের সাথে, তারা এখন এসে বাংলাদেশের হালুয়া রুটি খাচ্ছে। তো সব কিছু মিলায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার সরকার সেই এক্সিট পাবেন বলে মনে করেন না এই সিনিয়র নেতা হাবিবুর রহমান হাবিব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।